শুরু করছি মিষ্টি রোদের হাতছানি গল্পের পর্ব সংখ্যা 14। লেখনীতে ইসরাত জাহান ইরিনা। মেঘের রাজ্য সাজে। এখানে দাঁড়িয়ে মেঘকে ছুঁয়ে দেখা যায়, যেন স্বর্গীয় অনুভূতি হয় মেঘের রাজ্যে। পাহাড়ের চূড়ায় অবস্থিত রিসর্ট সারি সারি করে দাঁড়িয়ে আছে। সেখানকার একটি রিসর্টে তারা পৌঁছালো। সবাই আশেপাশে সৌন্দর্যের মাঝে হারিয়ে যাচ্ছে। ফুয়াদ 3টি রুমের চাবি নিয়ে এসে বলল, রুম রেডি, চল। একটিতে শুভ, রামিম ও ফুয়াদ থাকবে, বাকি 2টির একটিতে আরজু ও যারা, আর অন্য রুমটিতে থাকবে রিমি ও সাবিহা। তারা সকলেই রুমে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিল। যারা তো গভীর ঘুমে হারিয়ে গেল। আরজু গোসল ছেড়ে বারান্দায় এসে দাঁড়ালো। দূরে রাশি রাশি পাহাড় ও মেঘের মেলা চলছে যেন। তার অবস্থান ঠিক মেঘের ওপরে। আরজু যেন হারিয়ে যাচ্ছে সৌন্দর্যের ভিড়ে। সে চোখ বন্ধ করে মন ভরে নিঃশ্বাস নিল বিশুদ্ধ স্নিগ্ধ হাওয়া। আরজুর ভাবনার রেশ কাটলো কারো গম্ভীর রাগী শব্দে। সে পাশের বারান্দায় দাঁড়ালো আর কিছুটা চমকালো বটে। নাহিদ ফোনে কারোর সঙ্গে কথা বলছে। আসলে কথা না, ঝাড়ি দিচ্ছে। আচ্ছা, বিষয়টা আমি দেখছি। ওই শালার হাত পা ভেঙে হসপিটালে ফেলে আসবো। আমার সাথে খেলতে আসছে। আমি অনেক পুরনো খেলোয়াড়, আমাকে এখনো চিনে না ঠিক করে। নাহিদ কথাগুলো বলতে বলতে চোখ পড়লো আরজুর দিকে। আরজু চোখ কুঁচকে তার দিকেই তাকিয়ে আছে। নাহিদ দৃষ্টি স্থির রেখে বলল, আচ্ছা, আমি এই বিষয়ে পরে কথা বলছি, বাই। কল কেটে নাহিদ আরজুকে উদ্দেশ্য করে বলল, অন্যের বারান্দায় এইভাবে উঁকি ঝুঁকি দেওয়া ঠিক না। পরে দেখা গেল সামনের গভীর খাদে পড়ে গেলেন। সেখান থেকে ওঠা কিন্তু একদম সম্ভব হবে না। কথাটা বলেই মুচকি হেসে রুমের ভেতরে চলে গেল। আরজু হা করে তাকিয়েই আছে। এই ইতর প্রজাতির প্রাণীর প্রেমে সে কেন পড়লো? আরজু একবার নিচের দিকে তাকালো। আসলেই গভীর খাদ, এখান থেকে বেঁচে ফেরা তো অসম্ভব। আরজু ভয়ে বুকে ফু দিল। যারা অনুভব করলো বুকের মাঝে কেউ তাকে জাপটে ধরে আছে। তার কানে ফিসফিসিয়ে বলছে, অসভ্যতামো কি করে করতে হয় জানেন যারা? বলেই যারা জবাবের অপেক্ষা করলো না। যারা চিবুকে অনবরত চুমু খেতে লাগলো। যারা চোখ মেলে জাহিদকে দেখিয়ে তাকে সরানোর চেষ্টা করছে, কিন্তু জাহিদ তার ওষ্ঠের দিকে অগ্রসর হচ্ছে। যারা তো ভয় পেয়ে চিৎকার করলো, বদমাইশ ছেলে, আজ তোর ঠোঁট কেটে রেখে দিব একদম। হঠাৎ যারা দেখলো জাহিদ তাকে ছুঁড়ে গভীর খাদে ফেলে দিয়েছে, আর সে পাহাড়ে না পড়ে সোজা সমুদ্রে ভাসছে। যারা তো লাফ দিয়ে উঠে বসলো। সামনে তাকিয়ে দেখলো একটা সাদা ঢিলে ঢালা শার্ট ও লেডিস জিন্স পরে সামনে দাঁড়িয়ে আছে আরজু। আরজুর হাতে গ্লাস দেখে সে বুঝতে পারলো সে আসলে কোনো সমুদ্রে ভাসেনি, ভেসেছে গ্লাসের পানিতে। যারা চোখ মুখ কুচকে মুখের পানি হাত দিয়ে মুছতে মুছতে বলল, এইভাবে কেউ ঘুম থেকে তোলে? পানি মারলি কেন? আরজু প্যান্টের পকেটে 2 হাত রেখে কপাল কুচকে তাকিয়ে বলল, কতবার ডেকেছি খবর আছে তোর? বাই দ্য ওয়ে, কোন বিশেষ ইন্টিমেট স্বপ্ন দেখছিলি? মানে চুমু ঘটি তো কোনো ব্যাপার নাকি? যারা থতমত খেয়ে বলল, আসলেই সে এমন কিছুই দেখছিল তো। শয়তান ছেলেটা তার মাথায় জেগে বসে আছে। সে দৃষ্টি আড়াল করে বলল, আজাইরা কথা কম বল, আমি ফ্রেশ হয়ে আসছি। আরজু খাটে বসে পায়ে স্নিকার্স পরতে পরতে বলল, জলদি রেডি হ, সবাই বাইরে ওয়েট করছে তো, আমি বাইরে যাচ্ছি। আচ্ছা যা। আরজু রুম থেকে বেরিয়ে বাইরে দাঁড়ালো। মেঘলা আকাশ, ঠান্ডা পরিবেশ। আরজু পাশে তাকাতেই দেখতে পেল একজোড়া কাপল পাশাপাশি হাত ধরে হাঁটছে। আরজু দীর্ঘ শ্বাস ফেলল। কোনোদিন কি ভালোবাসার মানুষটির হাতে হাত রেখে এইভাবে হাঁটতে পারবে? মানুষটি যে তাকে মোটেও পছন্দ করে না, অথচ সবাই বলে তাকে দেখে সব ছেলে থমকে যায়। সব মিথ্যা। নাহলে সে যে মানুষটিকে মন দিয়ে বসে আছে, সে কেন তার দিকে ফিরেও তাকায় না? বন্ধু মহলের সকলেই বসেছে একটা রেস্টুরেন্টে। পাহাড়ের ওপর বসে মেঘরাশি দেখতে দেখতে খাবে তারা। নানান পদের ভর্তা, মিক্স সবজি, ব্যাম্বু চিকেন অর্ডার করেছে তারা। রিমি ব্যাম্বু চিকেন দেখে বলল, সারা জীবন পরীক্ষার বাঁশ খেয়ে আজ সত্যি সত্যি বাঁশ খেতে হচ্ছে। ফুয়াদ চেয়ারে হেলান দিয়ে বলল, প্যারা নাই, চিল মার, জীবনে কতবার বাঁশ খাইতে হবে, আজ সত্যি সত্যি খাইয়া দেখ। অবশ্য বাঁশ তো খাওয়া লাগছে না, খাবি তো বাঁশের ভিতরে চিকেন। শুভ বলল, রিমি খেয়ে দেখ, বেশ মজা পাবি, এখানকার পপুলার খাবার এটা। সাবিহা খুঁতখুঁতে ভাব নিয়ে বলল, এই বাঁশের ভেতরে চিকেন সেদ্ধ হয়েছে কিনা কে জানে। রামিম আশ্বস্ত করে বলল, কি বলিস, চিকেন কেন, খাসি শুদ্ধ সেদ্ধ হয়ে যায়। তবু আর বাঁশ ভালো করে পরিষ্কার করেছে কিনা কে জানে। না জানি কোন জঙ্গলের বাঁশ, পোকা মাকড় সাপ কত কিছু আছে।
ফুয়াদ বিরক্ত হয়ে বলল, এই আজকে কি তোকে যারার ভূতে ধরছে? ওর ধাঁচের কথা বলছিস কেন? যারা খেপে গিয়ে ক্যামেরা নামিয়ে বলল, একটা উষ্টা খাবি ছাগল, আমার বেঁচে না পড়লে তোর পেটের ভাত হজম হয় না তাই না? ভাত হজম হবে কেমন করে? পেটে তো ভাতই পড়ে নাই এখনো। তোর গভীর নিদ্রা সাজুগুজুর যন্ত্রণায় লাঞ্চের এত দেরি হলো। যারা ওয়েটারকে খাবার নিয়ে আসতে দেখে বলল, ওই যে খাবার চলে আসছে, এবার গলা পর্যন্ত গিলতে থাক। গিলবই তো, তোর মতো না খেয়ে খেয়ে ডায়েট করবো নাকি? রামিম দুজনকে ধমকে থামালো আর বলল, তোরা দুইটা যদি এখানে এসেও ঝগড়া লাগিস তবে একটা লাথি দিয়ে এই পাহাড়ের ওপর থেকে ফেলে দিব। যারা মুখ ভেঙচে খাবারে মনোযোগ দিল। শুভ আরজুকে দেখে বলল, অনেক ঝাল আছে, খেতে পারবি নাকি অন্য কিছু অর্ডার করব? আরজু খাবার মুখে পুরে বলল, আরে না, চিকেনটা বেশ মজা, আই লাইক ইট। রিমি শুভর দিকে তাকালো। শুভ আরজুর কতটা খেয়াল রাখে, অথচ রিমিও তেমন একটা ঝাল খেতে পারে না, কিন্তু এই জিনিসটি শুভ কখনোই লক্ষ্য করেনি। রিমি গোপনে দীর্ঘশ্বাস ফেলল। ভালোবাসা জিনিসটা বড্ড অদ্ভুত। মানুষ ভালোবাসার মানুষটির সর্বোচ্চ প্রায়োরিটি আশা করে। তবে আরজুকে নিয়ে তার মনে কোনো বিদ্বেষ নেই, কারণ আরজুর সবচাইতে খারাপ সময়ে শুভ ছায়ার মতো আরজুর পাশে ছিল। সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, কাজেই তাদের বন্ধুত্ব গভীর হবে এটাই স্বাভাবিক। আরজুর পছন্দ অপছন্দ সম্পর্কে সবটাই জানবে সে, এটাই তো স্বাভাবিক। রিমির সাথে তো ততটা কাটায়নি সময় যে তার অভ্যাস সম্পর্কে ধারণা হবে। রিমি আরজু দিকে তাকালো। এই মিষ্টি মেয়েটা বাবা মাকে হারালেও অনেক ভালোবাসা পেয়েছে। সবচাইতে বড় কথা, শুভর মতো একজন সত্যিকারের বন্ধুকে পেয়েছে। মেঘের রাজ্য সাজে। এই রাজ্যে যেদিকে চোখ যায় সেদিকে শুধু পাহাড় আর মেঘের মিলন দেখা যায়। মনোরম এই পরিবেশে এসে রিমি বারবার বিমোহিত হচ্ছে। আগে কখনোই বন্ধুদের সাথে এইভাবে ট্যুরে আসা হয়নি। প্রকৃতির এত রূপ আছে, আজ না আসলে জানতেই পারতো না। নিয়মের বেড়াজাল ভেদ করতে পেরে সে আজ আনন্দিত। বন্ধু মহলের সকলে দুপুরের লাঞ্চ শেষ করে আশেপাশের ভিউ এনজয় করলো। শুভকে দিয়ে মেয়ের দল বেশ কিছুক্ষণ ফটোশুট করলো, সাথে ফুয়াদ আর রামিম যোগ দিল। শুভ সকলকে তাড়া দিয়ে বলল, আর ছবি তুলতে পারবো না, এখন নেক্সট ডেস্টিনেশনে যেতে হবে। আরজু কৌতূহলী হয়ে বলল, এখন কোথায় যাব? ফুয়াদ হাত ঘড়িতে সময় দেখে বলল, কংলাক পাহাড়ে যাব সূর্যাস্ত দেখতে। ওখানের অনেকেই সেখানে সূর্যোদয়ও দেখতে যায়, কিন্তু আমরা কাল সময় পাবো না। সূর্যোদয় দেখবো হেলিপ্যাডে বসে। সবাই দ্রুত সেদিকেই রওনা দিল। পাহাড়ের মাঝে বেয়ে চলা কাঁচা রাস্তা দিয়ে তাদের চাঁদের গাড়িতে এগিয়ে যাচ্ছে। তারা সকলে গাড়িতে বসে হই হুল্লোড় করছে। অনেক দূর যাওয়ার পর তারা গাড়ি থেকে নামলো। এখান থেকে 20-25 মিনিট ট্রেকিং করে পাহাড়ের চূড়ায় উঠতে হবে। পাহাড়ের উচ্চতা দেখে যারা বেশ ঘাবড়ে গেল আর বলল, এত উঁচু পাহাড়ে উঠবো কি করে? শুভ হেসে বলল, কেন, তোর জামাইয়ের কোলে চড়ে? যারা বিরক্ত হয়ে বলল, শালা জামাই পাবো কই? অবশ্য আগে জানলে চিরুনি তল্লাশি করে জামাই খুঁজে নিয়ে আসতাম। রামিম বলল, সুন্দরী মেয়েদের জন্য ছেলেদের অভাব আছে নাকি? তো ইশারা দিলে দেখবি এইখানকার আদিবাসী ছেলেরা লুঙ্গি পরে দৌড়ে চলে আসছে তোকে নিতে। এদের আবার পাহাড়ে চড়ার অভ্যাস আছে। তোর মতো শুটকি মাছকে দেখবি কোলে করে পাহাড়ে উঠাবে। কোনো দরকার নেই আমার লুঙ্গি পরা আদিবাসী ছোকরাদের। তবে তোর ইচ্ছা থাকলে সাবিহাকে কোলে করে নিয়ে উঠতে পারিস। দেখ, বেচারি বেশ ভয় পাচ্ছে। রামিম সাবিহার দিকে তাকালো। মেয়েটা আসলেই অনেকটা ভয় আছে, তবে পার্পল টপস আর টাইট জিন্স প্যান্টে মেয়েটাকে অদ্ভুত সুন্দর লাগছে। ঠিক মেঘের রাজ্যের পরীর মতো, না ভীত পরীর মতো। সাবিহা যারার কথায় কিছুটা লজ্জা পেল। মিনমিনে গলায় বলল, আমি মোটেও ভয় পাচ্ছি না, তোরা সবাই তো পাশেই আছিস। শুভ বলল, আগে চল, লাঠি বা বাঁশ কিনে আনি, ট্রেকিং এর সুবিধা হবে। তারা সকলেই হাতে লাঠি নিয়ে ট্রেকিং শুরু করলো। মিনিট 5 যেতেই আরজুর চোখ পড়লো সামনের গ্রুপের দিকে। সামনের গ্রুপের একজন আরজুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। হোয়াইট টি শার্টের ওপর ব্ল্যাক জ্যাকেট পরিহিত মানুষটিকে আরজুর মারাত্মক সুদর্শন লাগছে। মানুষটিকে সব সময় সাদা পাঞ্জাবি আর ওপরে মুজিব কোট পরা অবস্থায় দেখে অভ্যস্ত সে। আজ এই পুরুষের সৌন্দর্যে তার চোখ ঝলসে যাবে। আরজুর বুকে ধুকপুকুনি বেড়ে গেল। যারা তার পাশে এসে ফিসফিসিয়ে বলল, এবার তো চোখ নামাচ্ছেন রে, চোখ দিয়ে গিলে খাবি নাকি? তোর এই কুদৃষ্টির কবলে পড়ে একদিন নেতা সাহেব ঝলসে যাবে। আমার দৃষ্টিকে তুই কুদৃষ্টি বলছিস? অবশ্যই। এই নেতাকে দেখলে তোর মনে হয় কি কি কুমন্ত্রণা চলে আমি জানি না ভেবেছিস তুই? আর্য কপট রেগে বলল, এই একদম বাজে কথা বলবি না।
আমাকে তো রিফটি স্যার মনে হয় নাকি? তুই তো তার চাইতেও ভয়ঙ্কর। আরজু রেগে আর যারার সাথে কথাই বলল না। এই মুহূর্তে সে মোটেও ঝগড়া করার মুডে নেই। আরজু সামনের দিকে এগিয়ে গেল। ফুয়াদ আসফিকে দেখে বলল, আপনারা এখানে দাঁড়িয়ে পড়েছেন যে, ওপরে যাবেন না? আসফি মলিন মুখে জবাব দিল, আমাদের লেডিসগণ 5 মিনিট ট্রেকিং করাই মহা টায়ার্ড হয়ে পড়েছেন, তাই বিরতি নিয়েছি। ফুয়াদ হাসল, আর হাসি দেখে কিছুটা লাবণ্য বিরক্ত হলো। জুনিয়রদের সামনে তাদের প্রেস্টিজ পাংচার করে ছাড়বে এই ছেলে। সে বসা থেকে দাঁড়িয়ে বলল, আমরা মোটেও টায়ার্ড না। এই লিজা, ওঠ তো। অনেক লিজার দিকে হাত বাড়িয়ে দিল। লিজা হাত না ধরে উঠে দাঁড়ালো। কড়া চোখে অনেকের দিকে তাকালো। তাদের মধ্যে ঝগড়া চলছে, বিশাল ঝগড়া। না চাইতেও আবার ট্রেকিং শুরু করলো তারা। এর মাঝে আরজুর সাথে নাহিদের একবার চোখাচোখিও হলো, কিন্তু নাহিদ বরাবরের মতো তাকে অগ্রাহ্য করে সামনের দিকে এগিয়ে গেল। সরু পাহাড়ের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে তারা। বৃষ্টি হয়, মাটি অনেকটা ভেজা আর পিচ্ছিল। রামিম সাবিহার হাত শক্ত করে ধরে এগিয়ে যাচ্ছে। এই মেয়ের বিশ্বাস নেই, যখন তখন পিছলে পাহাড় থেকে পড়ে যেতে পারে। সাবিহা মনে একাকার সুখ নিয়ে এগিয়ে যাচ্ছে, কারণ সবচাইতে নিরাপদ হাত তাকে শক্ত করে ধরে আছে। তার আর কিসের চিন্তা? আরজু অনেকটা হাঁপিয়ে উঠছে। সে কয়েক সেকেন্ড দাঁড়াতেই পেছন থেকে কেউ একজন পানির বোতল এগিয়ে দিয়ে বলল, আই থিঙ্ক ইউ নিড দিস। আরজু পেছন ঘুরে দেখলো নাহিদ। সে কিছুটা চমকে গেল। গালের খোঁচা খোঁচা দাড়িতে ভীষণ কিউট লাগছে তাকে। আরজুর ইচ্ছা জাগলো একটু ছুঁয়ে দিতে, তবে মুহূর্তেই নিজেকে সামলে কাবা কাবা হাতে সে বোতলটি নিয়ে ঢকঢক করে পানি পেটে চালান করলো। বোতলের ঢাকনা লাগাতে যে খেয়াল করলো তার ঠোঁটের লিপস্টিক বোতলে লেগে গেছে। সে অসহায় ভাবে নাহিদের দিকে তাকিয়ে বলল, সরি, আমি ভুল করে বোতলে মুখ লাগিয়ে ফেলেছি। নাহিদ কিছুই বলল না, শুধু আরজুর হাত থেকে বোতলটি চট করে হাতে নিয়ে হাঁটতে শুরু করলো। আরজু হাঁ করে সেদিকে তাকিয়ে রইল। উনি কি রাগ করলেন? কিছুই বুঝতে পারল না সে। এবার আরজু নিজের উপর খুব বিরক্ত হলো। মানুষটি চেঁচে তাকে উপকার করতে আসলো, আর সে কিনা লোকটির বোতলে মুখ লাগিয়ে দিল। রাগ করাটাই স্বাভাবিক। নিমেষেই আরজুর মনটা খারাপ হয়ে যায়। অনেক কষ্টে 30 মিনিট পর তারা কংলাক পাহাড়ের চূড়ায় উঠল। সকলেই বেশ হাঁপিয়ে উঠেছে, কিন্তু পাহাড়ের চূড়ার মনোমুগ্ধকর দৃশ্য এতক্ষণের কষ্টকে নিমেষেই দূর করে দিয়েছে। আরজু অবাক দৃষ্টিতে চারপাশে দেখছে। পুরো সাজেক দেখা যাচ্ছে স্থান থেকে। মেঘের খেলা দেখে আরজু, যারা, সাবিহা ও রিমি বেশ উচ্ছ্বসিত হয়ে লাফাতে থাকে। শুভ দ্রুত তাদের বেশ কয়েকটি ছবি ক্লিক করে ফেলে। এই সুন্দর মুহূর্তগুলোকে ফ্রেমে বন্দি করে রাখে। কে জানে পরবর্তীতে আর এই মুহূর্তগুলো পাবে কিনা। আরজুর হঠাৎ চোখ পড়ে নাহিদের দিকে। সে চারপাশের ভিউ দেখছে আর বোতলে মুখ লাগিয়ে পানি পান করছে। আরজু খেয়াল করলো এটি সেই বোতলটি। মুহূর্তেই আরজু সারা শরীর শিউরে উঠল। তার মনে হচ্ছে মানুষটি যেন তার ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। আরজু নিজের মাথায় নিজেই থাপড় মারল আর বিড়বিড় করে বলল, যারা ঠিক বলেছে, আমার দৃষ্টি আসলেই খারাপ। বন্ধুমহল হই হুল্লোড় করে সূর্যাস্ত দেখছে। শুভ আরজুর মাথায় হাত রেখে বলল, কিরে, কেমন লাগছে? আরজু অশ্রুসিক্ত চোখে শুভর দিকে তাকালো। আরজুর এই অশ্রুর কারণ শুভ জানে। সে এক হাতে আরজুকে নিজের সাথে জড়িয়ে ধরল। আরজু শুভর কাঁধে মাথা রেখে কাঁপা সুরে বলল, পাপা লাস্ট টাইম আমাকে প্রমিস করেছিল একদিন উঁচু কোনো পাহাড় থেকে সূর্যাস্ত আর সূর্যোদয় দেখাবে, কিন্তু এরপর আর পাপা ফিরে এলো না। আমি তাদের ভীষণ মিস করছি। পাগলি, কান্না বন্ধ কর। তারা নিশ্চয়ই দূর থেকে তোর ভ্যা ভ্যা করা দেখে বিরক্ত হচ্ছে আর বলছে, কি ইমোশনাল ফুল মেয়ে রে বাবা। আমরা থাকলে পিটিয়ে সোজা করে ফেলতাম। আমরা নেই, তাই সবার আদরে আদরে আহ্লাদি হয়ে যাচ্ছে। আরজু ফিক করে হেসে দিল আর বলল, নো ওয়ে, বাবা আমাকে কখনোই মারতো না। আমি তার আহ্লাদি প্রিন্সেস ছিলাম তো। শুভ মুচকি হেসে চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, আমার কাছেও তুই আহ্লাদি প্রিন্সেস, বুঝলি? আরজু হেসে মাথা নেড়ে সম্মতি জানালো। লিজা দূর থেকে তাদের দেখে বলল, ওহ, কি কিউট কাপল। তোমার এই ছোট ছোট ছেলে মেয়েদের কাছ থেকে কিছু শেখা উচিত। আনরোম্যান্টিক ছাগল একটা। সকলেই আরজু ও শুভর দিকে দৃষ্টি নিবদ্ধ করলো। নাহিদ আর চোখে একবার তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। অনেক অবাক হয়ে বলল, আমি আনরোম্যান্টিক ছাগল? ওকে চলো, তোমাকে রোম্যান্টিকতা দেখাই। সবার সামনে 2টা চুমু খাই, আসো। এই দূরে থাকো, লাগবে না তোমার চুমু। আসফি হেসে বলল, হ্যাঁ, দ্রুত চুমু খেয়ে ফেল, আমি ভিডিও করছি। লিজা আসফির পিঠে কিল বসিয়ে বলল, এক ধাক্কায় না পাহাড় থেকে ফেলে দিব তোকে। সিনেমা চলছে এখানে, তোর জিপকে নিয়ে পাবলিক প্লেসে গিয়ে চুমু খা।
এই অনেক, তোর বউ সামলাতো, আমি মরলে আমার জেফের কি হবে? লাবণ্য ধমক দিয়ে বলল, প্লিজ এইবার থাম না তোরা। তারা ঝগড়া থামিয়ে বলল, তবে লিজার ইশারায় বুঝিয়ে দিল পরে দেখে নিবে সে অনেককে। আসবি খেয়াল করলো নাহিদেরও দৃষ্টি ও মনোযোগ অন্যদিকে। সে নাহিদের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকালো। সামনের দৃশ্য দেখে মুচকি হেসে বলল, দোস্ত কেমন ফিল করছিস? নাহিদ দৃষ্টি স্থির রেখে গভীর স্বরে বলল, নট গুড, পরিবেশটা মোটেও পছন্দ হচ্ছে না। আসবি নীরব হাসল, গা জ্বালা করা এক হাসি। সারাদিনের ক্লান্তি শেষে খাওয়া দাওয়া শেষ করে তারা রিসর্টে ফিরে আসলো। ক্লান্তিতে সকলের চোখে ঘুম নেমে আসলেও আর্যর চোখে ঘুম নেই। আর্যর মধ্যে অদ্ভুত অস্থিরতা কাজ করছে, মনকে কিছুতেই স্থির রাখতে পারছে না। পাশে তাকিয়ে দেখলো যারা গভীর ঘুমে মগ্ন। আর্য বিছানা ছেড়ে বারান্দায় এসে দাঁড়ালো। কনকনে ঠান্ডা বাতাস তার গা ছুঁয়ে দিচ্ছে। আর্য চোখ বুঝে সেটা অনুভব করলো। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। পাশের বারান্দায় চোখ পড়তে দেখলো নাহিদ চেয়ারে হেলান দিয়ে বসে মনের সুখে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। নাহিদের দৃষ্টি দূরের পাহাড়ের দিকে, তার মুখে রাজ্যের বিষণ্ণতা। আর্য বুঝতে পারে না এই মানুষটির জীবনে কিসের অভাব। তার কাছে তো সবই আছে, অর্থ সম্পদ ক্ষমতা পরিবার পরিজন সবই তো আছে, তবে কিসের এত বিষণ্ণতা? আর্যর মনের অস্থিরতা বাড়লো বই কি কমলো না। এই মুহূর্তে নাহিদের হাত থেকে এই সিগারেটটা ছুঁড়ে ফেলতে পারলে তার ভীষণ শান্তি লাগতো। আর্য আর এক মুহূর্ত দাঁড়ালো না, রুমে চলে আসলো। তার মনে নাহিদ নামক মানুষটিকে নিয়ে কৌতূহল বেড়েই যাচ্ছে। এমন হাজারো চিন্তার মাঝে একসময় গভীর ঘুমে ঢলে পড়ল। পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে তারা সকলে চলে গেল হেলিপ্যাডে। উদ্দেশ্য সূর্যোদয় দেখা। ভোরের শিশির বিন্দু ঘাসে পড়ে মুক্তার মতো ঝলমল করছে। তারা অনেকটা পথ হেঁটে উপরে পৌঁছে সূর্যোদয় দেখল। সূর্যের কিরণ ধীরে ধীরে সমস্ত আধারকে কাটিয়ে ধরণীকে আলোকিত করে তুলছে। সকলে মুগ্ধ হয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলো। তারপর তারা গেল তাদের নেক্সট ডেস্টিনেশন কংলার ঝর্ণা। তাদের সাথে যুক্ত হয়েছে নাহিদ ওরাও। আর্যর যেমন অস্বস্তি লাগছে, অন্যদিকে কেমন সুখ অনুভব হচ্ছে। মানুষটিকে এত কাছ থেকে খুব কমই দেখা হয়েছে। ভালোবাসা অনুভূতিটাই ভীষণ রঙিন। আর্যর কাছে সবকিছুই ভালো লাগছে। যারা ন্যাকামি, ফুয়াদের খোঁচা মারা কথা, সাবিহার বকবক সব ভালো লাগছে। পায়ের নিচের কাদামাটি পর্যন্ত আর্যর কাছে স্বর্গীয় কিছু মনে হচ্ছে। আর্যর ইচ্ছে করছে নাহিদের বলিষ্ঠ হাত ধরে এই পাহাড়ের পথ পাড়ি দিতে, কিন্তু সেটা তো আর সম্ভব না। লোকটি তো তার দিকে ঠিক মতো তাকায় না পর্যন্ত। হাজারো কল্পনার মাঝে আর্য অনেকটা অমনোযোগী হয়ে পড়ল। ফলে একটা ভয়াবহ ঘটনা ঘটল। পাহাড়ের সরু পথের ভেজা মাটিতে পা পিছলে গেল তার। মুহূর্তেই আর্য গড়িয়ে পড়ে পাহাড়ের গভীর খাদে পড়ে যাচ্ছিল। কিন্তু কয়েকটি গাছের ডালে জাপটে ধরে সে ঝুলে রইল। আকস্মিক ঘটনায় আর্যর ভয়ে সারা শরীর কাঁপতে লাগলো। আর্য জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। মুহূর্তের মধ্যেই কি যে ঘটে গেল কেউ বুঝতে পারল না। বন্ধু মহলে সকলেই ভয়ে আতঙ্কে দ্রুত পাহাড়ের কিনারায় চলে আসলো। প্রচন্ড ভয়ে শুভর সারা শরীর কাঁপছে। সে নিজেকে দোষারোপ করতে লাগলো, কেন সে আর্যর হাত শক্ত করে ধরে রাখলো না। শুভ পাগলের মতো সেই পাহাড়ের নিচের দিকে নামতে গেলে ফুয়াদ আর রামিন তাকে আটকায়। এইভাবে নিচে নামলে নির্ঘাত সে পাহাড় থেকে পড়ে যাবে। ফুয়া জানে আর্যর জন্য শুভ এই পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়তে দুবার ভাববে না। রিমি, সাবিহা যারা চিৎকার করে আর্যকে ডাকতে লাগলো। ফুয়াদ উঁকি দিয়ে দেখলো আর্য অনেকটা নিচে গড়িয়ে পড়েছে। এই মুহূর্তে যে কি করবে কিছুই মাথায় আসছে না। তবে মাথা গরম করে কিছুই করা যাবে না, আগে চিন্তা করে তবেই কোনো স্টেপ নিতে হবে। অন্যদিকে শুভর নিচে নামার জন্য অস্থির হয়ে পড়েছে। রামিম কিছুতেই তাকে আটকে রাখতে পারছে না। ফুয়াদ আশেপাশে কিছু খোঁজার চেষ্টা করছে, যা দিয়ে আর্যকে ওপরে আনা যাবে। তাদের পেছনেই নাহিদ ওরা ছিল। নাহিদ দ্রুত কিনারায় এসে আর্যর অবস্থান দেখে নিল, আর এক মুহূর্ত দেরি না করে পাহাড় ঘেঁষে নিচে নামতে শুরু করলো। নাহিদের এই কাণ্ডে উপস্থিত সকলে ভড়কে গেল। লাবণ্য তো জোরে জোরে কেঁদে নাহিদকে বলতে লাগলো, নাহিদ কি করছিস? পাগল হয়ে গেছিস? এখান থেকে পা পিছলে পড়লে কি হবে জানিস? আসবি অনেক, ওকে থামা না। কিন্তু নাহিদ কারো কথাই কানে নিল না। সে খুব সাবধানে পাহাড়ের গা ঘেঁষে আর্যর কাছে পৌঁছালো। আর্য তখন ভয়ে চোখ বন্ধ করে কাঁদছে। নাহিদ বলল, মিস আর্য, এখানে ঝুলে ঝুলে কি পাহাড় গুনছেন নাকি? পাহাড় গোনার আরো অনেক পদ্ধতি আছে, এমন অভিনব পদ্ধতি তো আমার জানা ছিল না। আর্য চমকে ওপরের দিকে তাকালো। সে তো ধরেই নিয়েছে আজ তার মৃত্যু নিশ্চিত, কিন্তু নাহিদকে দেখে সে বেশ চমকে গেল। এমন পরিস্থিতিতে ভালোবাসার মানুষটিকে দেখে আর্য ভ্যা ভ্যা করে কেঁদে দিল।
নাহিদ মুচকি হেসে বলল, কাঁদলে কি ওপরে ওঠা যাবে? কান্না বন্ধ করে লক্ষ্মী মেয়ের মতো হাত দিন। আরজু কেঁদেই যাচ্ছে। নাহিদ বিরক্ত হয়ে ধমক দিয়ে বলল, কান্না বন্ধ করতে বলেছি না, হাতটা দিন। নাহিদের ধমক খেয়ে আরজুর কান্নার বেগ আরো বেড়ে গেল। সে কেঁদে কেঁদে বলল, আমি পারবো না, আপনি চলে যান, না হলে আমার সাথে আপনাকেও মরতে হবে। আপনার সাথে মরতে আমার বিন্দু পরিমাণ ইচ্ছা নেই, তবে চাইলে একসাথে বাঁচতে পারি। তাই দ্রুত হাতটা দিন। চাইলে একসাথে বাঁচতে পারি কথাটা আরজুর মনে গেঁথে যায়। এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও আরজু শিউরে উঠল। এক অদৃশ্য শক্তি পেলছে, তাকে তো বাঁচতেই হবে। এই গোমরামুখ ভণ্ড নেতার ওপর বারবার গ্রাস খাওয়ার জন্য হলেও বাঁচতে হবে। ডান হাতটি সে নাহিদের দিকে বাড়িয়ে দিল। নাহিদ পরম যত্নে শক্ত করে আরজুর হাতটি ধরে এক টানে নিজের বুকে নিয়ে আসলো। প্রচন্ড ভয়ে আরজু নাহিদের গলা চাপটে ধরল। নিজেকে মিশিয়ে নিল আরজু নাহিদের সাথে। সেই মাতাল করা ঘ্রাণ তার নাকে এসে লাগছে। আরজুর হার্টবিট তো ক্রমশ বেড়েই যাচ্ছে। আরজু ভয়ে ভয়ে চোখ বন্ধ করে লাগলো। নাহিদ বলল, আমাকে শক্ত হাতে ধরে রাখুন। আরজু মাথা ঝাঁকালো। শুভ যখন দেখলো নাহিদ আরজুকে নিজের কাছে নিয়ে এসেছে, তখন সে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। শুভ পাহাড়ের কাছে ঝুঁকে নাহিদকে হাত বাড়িয়ে দিল। নাহিদ শুভর হাত ধরে ধীরে ধীরে উপরে উঠে আসলো। উপরে ওঠার পরও আরজু নাহিদকে জাপটে ধরে রেখেছে। প্রচন্ড ভয়ে আরজুর সারা শরীর তখনও কাঁপছিল। তাদের দুজনের শরীর কাদায় মাখামাখি। নাহিদ ফিসফিসিয়ে আরজুর কানের কাছে বলল, সারা জীবন এইভাবে জাপটে ধরে রাখার ইচ্ছে আছে নাকি মিস আরজু? নাহিদের কথায় আরজুর হুঁশ ফিরে। সে দ্রুত নাহিদের কাছ থেকে দূরে সরে আসে। ভীষণ লজ্জা আর ভয়ে আরজু সারা মুখ রক্তবর্ণ ধারণ করেছে। শুভ দ্রুত আরজুকে জাপটে ধরে মাথায় চুমু খায়। আজ আরজুর কিছু হলে সে নিজেকে শেষ করে ফেলত। এই মেয়েটাকে ছাড়া সে জীবনের একটা দিনও পরিকল্পনা করতে পারে না। বন্ধু মহলের সকলেই আরজুকে জাপটে ধরল। আরজু সকলের অবস্থা দেখে হেসে বলল, আরে বাবা, আমি ঠিক আছি। লাবণ্য দৌড়ে আসলো নাহিদের দিকে। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলল, তুই কি জীবনেও চেঞ্জ হবি না? মানুষের বিপদ দেখলে তোকে ঝাঁপিয়ে পড়তে হবে? তোর যদি কিছু হয়ে যেত? নাহিদ মুচকি হেসে বলল, আমার জীবনটা তো সে কবেই জনগণের সেবায় উৎসর্গ করেছি। আমার পলিটিক্সে আসার মূল উদ্দেশ্যই হলো মানুষের সেবা করা। নাহিদের কথায় সকলেই খুশি হলেও আরজু হতে পারল না। তার মুখটি মুহূর্তেই মলিন হয়ে উঠল। সে ভেবেছে নাহিদের মনেও নিশ্চয়ই তাকে নিয়ে কোনো অনুভূতি আছে, তাই তো নিজের জীবন বাজি রেখে তাকে বাঁচিয়েছে। কিন্তু না, তার সকল ধারণা নাহিদ ভুল প্রমাণ করে দিল। বন্ধু মহলের সকলেই নাহিদকে ধন্যবাদ জানালো, কিন্তু আরজু কথাও বলল না। তার মনে বিশাল অভিমান জমা হয়েছে। সে জানে নাহিদের হাত তাতে কিছুই যায় আসে না। বাকি পথ শুভ আরজুর হাত ধরে রাখলো শক্ত করে। এই হাত সে মোটেও ছাড়বে না। আরজুর সকল ভয় অভিমান কেটে গেল ঝর্ণা দেখে। পাহাড়ের গা ঘেঁষে স্বচ্ছ পানির ফোয়ারা নেমে এসেছে। আরজু প্রচন্ড খুশিতে লাফাতে লাগলো। এই প্রথম সে ঝর্ণা দেখেছে। বাকি সবারই মন ভালো হয়ে গেল। বন্ধু মহলের সকলেই খুশিতে ঝর্ণার পানিতে গা ভিজাতে শুরু করলো। আসফিরাও ভিজতে শুরু করলো। নাহিদ প্রথমে ভিজতে না চাইলেও লাবণ্যের জোড়াজুড়িতে নেমে পড়লো। এমন মুহূর্ত হয়তো আর পাওয়া যাবে না। তার ব্যস্ত জীবনে একটু বিরতি পেয়েছে, সেটা যথাযথ কাজে লাগাতে হবে।